জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থ থেকে কিছু অংশ। জয়গুরু। ঔষধ না খেলে ঠাকুরের ঘুম হয় না। মা মাত্রা কম করে 2-1 দিন দেওয়ার পরই তার খেয়াল হয়। কই ঠিক আগের মতো ঘুম আসে না তো। জেরা করে ধরে ফেলেন কারচুপি। বিরক্ত হয়ে বলেন, দেখছো ঘুমালে আমি একটু ভালো থাকি, কেন বাধা দিচ্ছ তাতে? কাজেই দুবেলা ঘুমের ওষুধ দিতে হয়। খাওয়া একেবারে গেছে। আমরা বিডন স্ট্রিটে আসার পরদিনই সরজুমা ও অন্নদা ভাই এসে গিয়েছিলেন। শীতের তরকারিতে এখন কলকাতার বাজার ভরা। অন্যান্যবার শিষ্যভক্তরা পার্সেল করে সেসব পুরী পাঠাতেন। এবার ঠাকুর কলকাতায়, তার নিজস্ব রাঁধুনি সরজুমা সঙ্গে। কিন্তু কে খাবে পালং শাক, মটরশুঁটি, বড় বড় কালো বেগুন, শিম, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, জলপাইয়ের নানা রকম স্বাদুপদ? রান্না হয় সবই, কিন্তু ভোগ দেওয়া নিরর্থক। ঠাকুরের শুধু দৃষ্টিভোগ চলেছে। এ বাড়িতে আসার 2-3 দিন পরে রাত্রে শুধু নয়, দিনেও কেবল তরল পথ্য নিতে আরম্ভ করলেন। জিজ্ঞাসা করলে বলেন, ভাত তরকারি মোটে মুখে তুলতে ইচ্ছা করে না। সুকোমামার কি মনে হলো কে জানে। বাজার ঢুড়ে রকমারি সুখাদ্য আনতে শুরু করলেন। ওভালটিন, ভালো ভালো কেক, পুডিং, ব্রিটানিয়ার অ্যাস্টেড ক্রিম, বিস্কুট, নামি দোকানের রাজভোগ, রসকদম্ব, মোহনপুরি, ফুলকপির সিঙ্গাড়া, রাধাবল্লভী, কড়াইশুটির খাস্তা কচুরি, আমসন্দেশ, তোতাপুলি ইত্যাদি। এক এক দিন এক এক পদ এনে অনুনয় করেন, ছর্দি এটা দাও ঠাকুরকে। দেশি খাবার সবই প্রায় ঠাকুরকে কখনো না কখনো কলকাতার শিষ্যরা এনে ভোগ দিয়েছেন। তবু সুকুমার আনা খাবারগুলির প্রশংসা করেন ঠাকুর। খুব ভালো তো, ছেলেটা এত সন্ধানও রাখে। তার খাওয়া মানে এখন একটা টুকরো ভেঙে মুখে দেওয়া, শুধু তাতেও সকলে খুশি হন। তার খাওয়া মানে তখন একটা টুকরো মুখে ভেঙে দেওয়া, তবু তাতেও সকলে খুশি হন। সুকুমামার উৎসাহ বাড়ে। ওভালটিন কেক আর বিস্কুটগুলির স্বাদ নিয়ে ঠাকুর কিন্তু সত্যি আশ্চর্য হয়েছিলেন। বুড়ো বয়সে সুকো নতুন জিনিস খাওয়ালো। এত ভালো কেক বা বিস্কুট কখনো খায়নি। ব্রিটানিয়ার অ্যাস্টেড ক্রিম বিস্কুটের এই যে টিন সুকুমামা এনেছিলেন, তখনকার দিনে তার দাম ছিল 1.5 টাকা। প্রায় 15 রকম বিস্কুট থাকতো, প্রত্যেকটি চমৎকার। এখন সেই জিনিস ব্রিটানিয়া কোম্পানিই ভুলে গেছে। প্রতিদিন ওই বিস্কুটের 1 গাদখানা ঠাকুর খেতেন। 1খানা বিস্কুট না হয় 1/2 গ্লাস দুধ, 1 টুকরা আপেল কি 2-1টা আঙুর সারাদিনে ঠাকুরের খাওয়ায়। ডাক্তার ডাকা হলো। কলকাতায় যে জন্য থাকা, কেন এই অনিদ্রা অনাহার? বিধান রায় অমর রায় চৌধুরী এরা দুজন এক এক দিন এসেছিলেন মনে আছে। তাদের সিদ্ধান্ত, রোগীর রোগ মানসিক, দেহে কোনো ব্যাধি নাই। আর কি বলবার কথা প্রায় ফুরিয়ে এলো। ঠাকুর বিকালে বেড়াতে যান, বাকি সময়টা যতক্ষণ পারেন বারান্দায় বসে থাকেন। সকাল 10টা আর বিকাল 4টার সময় সামনের রাস্তায় ভারী হইহল্লা ওঠে। দলে দলে ছাত্ররা আসে যায়। ওই সময় ঠাকুর তো গোলমাল সইতে পারে না। কি হবে? তিনি বললেন, না, ওদের হইহল্লা আমার ভালো লাগছে। অল্প বয়সী ছেলে সব, প্রাণ চাঞ্চল্য ভরপুর। ওদের অকারণ হাসি চেঁচামেচিতে আমার আনন্দ হয়। বিটন স্ট্রিটে আসার 2-1 দিন পরেই নাকি ঠাকুর নারান্দাকে দক্ষিণ কলিকাতা অঞ্চলে নির্জন পরিবেশে একখানা বাড়ির সন্ধান নিতে বললেন। এই অঞ্চলে হইহল্লা বেশি, সবাই বলছে। বেশি দিন যদি তা না ভালো লাগে, এই ভেবেই হয়তো বলেছিলেন। নারান্দা পরদিনই মেন্ডাভিলস গার্ডেনে একটি ভালো বাড়ির সন্ধান আনেন। ভুবনদা অত দূরে যাওয়ায় আপত্তি তুলেন, তাই কথাটা চাপা পড়ে গেল। আরেকটা নতুন উপসর্গ দেখা দিয়েছে এর মধ্যে। অগ্রহায়ণ মাস পড়ে গেছে, তারপর শীত সেবার একটু বেশিই ছিল। ঠাকুরের কিন্তু ভীষণ গরম বেড়েছে। সবসময় পুরাদমে পাখা ঘোরে, তার উপরে হাত পাখা চালাতে হয় এক এক সময়। এই কি চাপা শ্লেষ্মার প্রকোপ! পুরীতে সেই জলচিকিৎসার ফলে ভিতরে কফ জমেছিল, শীত পড়ায় তা বৃদ্ধি পেয়েছে। কেউ জানতাম না। দারুণ শীতেও দেহ ঘর্মাক্ত হওয়ার অন্য কারণও থাকতে পারে। জানলাম 1356 সালে। এমনি করে বিডন স্ট্রিটের বাড়িতে 1 সপ্তাহ কেটে গেল। ঠাকুরের সেই উদ্ভ্রান্ত ভাবটা কিন্তু কেটেছে। ঔষধ খেয়ে ঘুমানোতেই কি? এর মধ্যে কবে একদিন শিবদয়াল পাল এসেছিলেন। পরে শুনেছি ঠাকুর তাকে বলেছিলেন, আমার নবদ্বার খুলে গেছে, দেহত্যাগের আর বিলম্ব নাই।
ও বাড়িতে থাকার দ্বিতীয় সপ্তাহ শুরু হলো 6ই অগ্রহায়ণ হতে। এবার আরেক উপসর্গ, মাথায় নাকি একটা কেমন যন্ত্রণা হচ্ছে। কদিন আগে তার মুখখানা খুব রসস্থ এবং নাক চোখ দিয়ে অল্প অল্প জলের মতো স্রাব হচ্ছে দেখে নারান্দা ব্যস্ত হয়ে জানতে চান শরীর আরও খারাপ হলো নাকি। ঠাকুর বললেন, না না, ভালো আছি। ডাক্তার রায় ব্রোমাইড ঘটিত কি একটা ওষুধ দেওয়ায় সর্দির ভাব হয়েছে একটু, কিন্তু মাথাটা ঠান্ডা হওয়ার স্বভাব ফিরে পেয়েছি। আত্মচিন্তায় ব্যাঘাত হচ্ছে না, কিন্তু তারপরই ওই কষ্টটা দেখা দিল। সবসময় মাথা ভীষণ ভারী মনে হয়। কেন এরকম হলো ঠাকুর? তিনি বললেন, কি জানি, মাথায় সর্দি বসে গেল নাকি। তবে এত বাতাস নাই বা খেলেন। বলায় একটু ভ্রুকুটি করলেন। কেন তোমরা আমায় জ্বালাতন করছো? যাতে আমি শান্তিতে থাকি, আমায় সেইভাবে থাকতে দাও। অতএব দিনে রাতে পাখার হাওয়া আর ঘুমের ঔষধ দুই নির্বিবাদে চলতে লাগলো। একদিন মাকে বললেন, ঘুমের ঔষধ খেয়ে আর জাগতে না হলে ভালো হতো, আমি ঘুমিয়ে চলে যেতে চাই। কেন ঠাকুর? প্রশ্নে বললেন, সজ্ঞানে গেলে তোমরা কান্নাকাটি করবে, সেসব শুনতে হবে তো। শান্তিতে তলিয়ে যাওয়া হয়তো হবে না। এরই মধ্যে একদিনের এক আশ্চর্য ঘটনা। দুপুরবেলা ঠাকুর রাস্তার দিকে বারান্দায় চেয়ারে বসে তামাক খাচ্ছিলেন। হঠাৎ হুকার নলটি ছেড়ে দিয়ে সোজা হয়ে বসে ডান হাতটি একটু উঁচু করে 3টা তুড়ি দিলেন। তারপর আবার নল তুলে নিতে যেতেই ভুবনদা জানতে চান, কি হলো ঠাকুর? তিনি কাছেই ছিলেন। দক্ষিণ দিকে আঙুল দিয়ে দেখিয়ে ঠাকুর বললেন, ওই বাড়িটায় এক্ষুনি একটা লোক আত্মহত্যা করলো, তার অধোগতির দ্বার রুদ্ধ করে দিলাম। ভুবনদা পরে খোঁজ নিয়ে জানলেন, সত্যই সেদিন দুপুরে ও বাড়িতে দুর্ঘটনাটা ঘটেছে। তার মুখ হতে নারান্দা সেদিন সন্ধ্যায় ঘটনাটা শুনে ঠাকুরের যোগ বিভূতিতে স্তম্ভিত হয়ে যান। আমি এটা নারান্দার কাছেই শুনেছি। তিনি প্রায় প্রতিদিন আসতেন বলে অনেক খুঁটিনাটি তার জানা ছিল। 9ই অগ্রহায়ণ হতে ঠাকুর সত্যি যেন কেমন তলিয়ে যেতে লাগলেন। কথা খুব কমে গেছে। কেউ কথা বললে হ্যাঁ কি না দিয়েই সারেন। আমাদের কাছে সেটা আচ্ছন্ন ভাব বলে মনে হলো। অতিরিক্ত ঘুমের ঔষধ খাওয়াতেই এমন ঘুম ঘুম অবস্থা হয়েছে কিনা কে জানে। আক্ষেপের কথা, সে সময় ঠাকুরের কাছে তার এমন কোনো সন্ন্যাসী সেবক ছিলেন না যিনি সমাধির পূর্বলক্ষণগুলির সঙ্গে পরিচিত। চিদানন্দ মহারাজ থাকলে হয়তো সব বুঝতে পারতেন। তাকে তো খবর দেওয়া হয়নি। কলকাতায় এসেই ভুবনদাকেও কড়া নির্দেশ দিয়েছিলেন, কাউকে জানাবি না আমি বাংলায় এসেছি, অসুস্থ হয়েছি। কেবল কলকাতার আশেপাশে যারা তারাই জানতেন। 9ই বা 10ই অগ্রহায়ণ ঠাকুর একান্তে নারান্দাকে বলেছিলেন, দেখ, আমায় দিনের মধ্যে 10 বার ঠাকুর কেমন আছেন এ প্রশ্নের জবাব দিতে হয়। যাতে এর থেকে রেহাই পায় তার কোনো ব্যবস্থা করতে পারো। দেখো, যাতে এর থেকে রেহাই পায় তার কোনো ব্যবস্থা করতে পারো। দুবেলায় অনেকক্ষণ ও বাড়িতে থাকতে আরম্ভ করলেন। দর্শনার্থীরা সকালে ও বিকালেই সাধারণত আসতেন। নারান্দা নিচে থেকেই ঠাকুরের সেদিনকার অবস্থার কথা বলে তাদের ওপরে যেতে বাধা দিতেন। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।